আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিজয় শুরু। মার্কিন কংগ্রেসম্যানের প্রস্তাবে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। খুব শিগগিরই দেশে আসবেন শেখ হাসিনা। জানিয়ে দিব, এবার হাদি হত্যাকাণ্ডে ফেঁসে গেলেন জামায়াতের আমির শফিকুর রহমান। রিমান্ডে সব ফাঁস করে দিল শুটার ফয়সাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নানা বক্তব্য, দাবি এবং পাল্টা দাবিকে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতৃত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হল। প্রথমত, শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে কিছু উদ্যোগের কথা আলোচনায় এসেছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কংগ্রেসের একজন কংগ্রেসম্যান বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে দলটির অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই ধরনের প্রস্তাব কার্যকর হওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া ও সিদ্ধান্তের প্রয়োজন হয়, তবুও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বার্তা হিসাবে দেখা হচ্ছে। এদিকে দেশে আলোচিত একটি হত্যাকাণ্ড, হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, এই ঘটনায় জামায়াতের আমির শফিকুর রহমান জড়িয়ে পড়েছেন এবং রিমান্ডে থাকা শুটার ফয়সাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এই বিষয়টি এখনও তদন্তাধীন এবং বিচারিক প্রক্রিয়ার অংশ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই ধরনের অভিযোগ রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে তুলছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বলা হচ্ছে, জুন-জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ পূর্ণমাত্রায় রাজনীতিতে ফিরে আসতে পারে এবং বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থান সুসংহত করবে। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকায় শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, তার জন্য একটি নির্দিষ্ট বাসভবন প্রস্তুত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবুও রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে। ঈদের আগের দিন দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে। তবে সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন বা কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ধরনের গোপন বৈঠক প্রায়ই কূটনৈতিক বা রাজনৈতিক কৌশলের অংশ হয়ে থাকে, যা পরবর্তীতে পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। এখন বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তাহলে স্বল্প সময়ের মধ্যেই সংকটের মুখে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিকা এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। একজন মন্ত্রীর বক্তব্যও এখানে উল্লেখযোগ্য, যেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখা হচ্ছে এবং সরকার বা দলের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে না। খুব শিগগিরই এ বিষয়ে স্পষ্ট বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তথাকথিত গণভোটে বিতর্ক। সংসদের স্পিকার এই গণভোটকে সংবিধান বিরোধী এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেশের সাংবিধানিক কাঠামো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্নকে সামনে নিয়ে আসে। এখন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্য কোনো দেশ বা শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এমন ধারণা করা ঠিক নয়। দলটিকে নিজেদের শক্তি, সংগঠন এবং জনগণের সমর্থনের ওপর নির্ভর করেই এগোতে হবে।
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা উচিত এবং প্রকৃত মামলাগুলো তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে প্রস্তুত। শেখ হাসিনা নিজেও বারবার বলেছেন যে তিনি আইনগতভাবে সব অভিযোগের মোকাবিলা করবেন এবং তার দলের নেতাকর্মীরাও একই পথে চলবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। বিভিন্ন দল তাদের নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনের সম্ভাব্য ভূমিকা মিলিয়ে একটি জটিল চিত্র তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনের শাসন এবং রাজনৈতিক সহিষ্ণুতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী ঘটবে তা অনেকাংশে নির্ভর করবে রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত, জনগণের মতামত এবং আন্তর্জাতিক পরিবেশের উপর। ভারত সরকারের কড়া তদন্তে হাদি হত্যাকাণ্ড নতুন এক মোড়ে পৌঁছেছে, এমন একটি ধারণা এখন আলোচনায় জোরালোভাবে উঠে আসছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির ধারাবাহিকতা, তদন্তের অগ্রগতি এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করে বিষয়টি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল। প্রথমত, এই হত্যাকাণ্ডটি শুরুতে একটি সাধারণ অপরাধ হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ প্রথমে তদন্ত শুরু করে এবং 2 জন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন গ্রেপ্তার হয়। পরবর্তীতে তদন্তে আরও কিছু নাম উঠে আসে এবং সীমান্ত পারাপারের সহযোগিতার অভিযোগে ফিলিপ সাংমা নামের একজনকেও গ্রেপ্তার করা হয়। এই পর্যায় পর্যন্ত ঘটনাটি আঞ্চলিক পর্যায়ের একটি অপরাধ হিসেবেই বিবেচিত হচ্ছিল। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এই মামলার দায়িত্ব গ্রহণ করে। সাধারণত এনআইএ তখনই কোনো মামলার দায়িত্ব নেয় যখন সেখানে আন্তদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ বা জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে থাকে। ফলে এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এরপর আসে আইনি দিক। তদন্তকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ এর 16 এবং 18 নম্বর ধারা প্রয়োগের অনুমতি পেয়েছে। এই ধারাগুলো সাধারণত সন্ত্রাসী কার্যক্রম এবং ষড়যন্ত্রমূলক অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর অর্থ, হাদি হত্যাকাণ্ডকে এখন আর কেবল ব্যক্তিগত বা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি একটি পরিকল্পিত নাশকতা বা বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে পারে, এমন সন্দেহ থেকেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত অংশটি হল অভিযুক্ত ফয়সালের বক্তব্য। আদালত থেকে জেলে ফেরার পথে সে দাবি করে যে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো শক্তি থাকতে পারে এবং সে নিজে সরাসরি দায়ী নয়। এমনকি সে ইঙ্গিত দেয় যে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে। তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে, যদিও সে নিজেই বিষয়টি নিশ্চিতভাবে জানে না বলে স্বীকার করেছে। এই বক্তব্যই মূলত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, ফয়সাল কি নিজেকে বাঁচানোর জন্য রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করছে, নাকি সত্যিই এর পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা রয়েছে? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়, তবে এমন বক্তব্য তদন্তকে নতুন দিক নির্দেশনা দিতে পারে। অন্যদিকে হাদি নামের ব্যক্তিকে ঘিরে যে বর্ণনা তৈরি হয়েছে সেটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তার পরিচয়, জনপ্রিয়তা এবং মৃত্যুর পর তাকে ঘিরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করছেন তাকে একটি প্রতীক বা চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যা রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্যে কাজে লাগানো যেতে পারে। তবে এসবই এখনও অনুমান নির্ভর আলোচনা। ঘটনার আন্তর্জাতিক দিকটিও গুরুত্বপূর্ণ। অভিযুক্তরা ভারতে গ্রেপ্তার হওয়ায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে জানিয়েছে যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য 2 দেশের মধ্যে আলোচনা চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে তদন্ত আরও সমন্বিতভাবে এগোতে পারে। একই সঙ্গে এটাও স্পষ্ট যে ভারত সরকার চাইছে তাদের মাটিতে সংগঠিত বা সংশ্লিষ্ট কোনো অপরাধের পূর্ণ তদন্ত নিজেদের তত্ত্বাবধানে সম্পন্ন করতে। তাই এনআইএ এর মাধ্যমে বিস্তারিত জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য নেটওয়ার্ক বিশ্লেষণ করা হচ্ছে।
সব মিলিয়ে বলা যায় হাদি হত্যাকাণ্ড এখন একটি বহুমাত্রিক তদন্তে রূপ নিয়েছে, যেখানে অপরাধ, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সবকিছু একসাথে জড়িয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি এবং তদন্ত চলমান রয়েছে। সুতরাং এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় না যে কোনো দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, দলগতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা। ফয়সালের বক্তব্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, কিন্তু সেটি যাচাই বাছাই ছাড়া গ্রহণযোগ্য নয়। চূড়ান্ত সত্য নির্ভর করবে তদন্ত সংস্থাগুলোর প্রমাণ, বিশ্লেষণ এবং আদালতের নির্ধারণের ওপর। অতএব পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং সংবেদনশীল, তাই নিশ্চিত তথ্যের জন্য তদন্তের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান।